সারা দেশে ঘটছে বহু খবর, গতির সঙ্গে পাল্লা দিয়ে কিছু খবর জায়গা করছে শিরোনামে। দিনভর ঘটে যাওয়া সেই সমস্ত খবর নিয়ে আমি সুচেতনা শুরু করছি 15-15-5। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। পুরসভা ভোটের বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে বিজেপি, সোমবার শুনানি। জোর কদমে পুরভোটের প্রস্তুতি। 2022 পয়লা জানুয়ারি পর্যন্ত লাগু আদর্শ আচরণবিধি। পুরসভায় খোলা হলো মেয়র ও পরিষদ সদস্যদের নেমপ্লেট। পুরভোটের আগে বাম শিবিরে ভাঙন। 75 নম্বর ওয়ার্ডে সিপিএম কাউন্সিলর বিলকিস যোগ দিলেন তৃণমূলে। ওই কেন্দ্রে সিপিএম প্রার্থী ফাইয়াজ আহমেদ। গানেও পুরভোটের ছায়া, শিল্পী সেই মদন মিত্র। পুরভোটের আগে নচিকেতার সঙ্গে খেলার গান গাইলেন মদন। গোয়া বিধানসভা নির্বাচনের সব আসনেই লড়বে তৃণমূল। আগামী বছরের নির্বাচনে 40টি আসনে লড়ে ক্ষমতা দখলে সক্রিয় মমতার দল। শনিবার থেকে যোদ্ধা শুটিং শুরু করে দিলেন সিদ্ধার্থ মালহোত্রা। আগামী বছর 11 নভেম্বর মুক্তি পাবে ছবি। এবার চোখ রাখবো প্রথম 15টি খবরে। শুক্রবার সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করে বামেরা। মূলত তারুণ্যের উপরেই জোর দেওয়া হয়েছে প্রার্থী নির্বাচনে। হয়েছে বহু রদবদলও, যদিও 75 নম্বর ওয়ার্ডে তরুণ প্রার্থী করেনি বামেরা। 2005-এর পুরভোটে সিপিএম থেকে জয়ী হন ফাইয়াজ আহমেদ খান। এবার তাঁকেই প্রার্থী করা হয়েছে। অধিক জনপ্রিয় বিলকিসকে প্রার্থী না করায় ক্ষোভ ছড়িয়েছিল অনুগামী মহলে। বিলকিস জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে সামিল হতেই তিনি তৃণমূলে যোগদান করেছেন। প্রার্থী তালিকা ঘোষণার পরই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল প্রার্থীরা। প্রার্থীদের হয়ে প্রচার করছেন তৃণমূলের হেভিওয়েট নেতারাও। শনিবার 71 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী পাপিয়া সিং এর হয়ে দেওয়াল লিখে এলাকায় প্রচার করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। ত্রিপুরার জবাব বুলেটে নয়, ব্যালটে হবে। পাশাপাশি বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে শুভেন্দু অধিকারী এলে তাঁকে স্বাগত। এদিন প্রচারে এসে কথাই জানালেন তৃণমূল বিধায়ক। কলকাতায় পুরভোটের দামামা বেজেছে। নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর জারি আদর্শ আচরণবিধি। জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। পুরসভার অন্দরেও পুরো ভোটের প্রস্তুতি তুঙ্গে। ভোটের দিন ঘোষণা হতেই খুলে ফেলা হয়েছে পুরো প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফেরাত হাকিমের ঘরের নেমপ্লেট। খোলা হয়েছে প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিস কুমার, অতীন ঘোষের ঘরের নেমপ্লেটও। খোলা হলো পুরসভার চেয়ারপারসন মালা রায়ের নেমপ্লেটও। নিয়ম অনুযায়ী ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরই পুরো ভোট বাতিল হয়ে যায়। যতদিন না নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন কোনো প্রশাসক মণ্ডলীর সদস্যই তাদের পুরনো নেমপ্লেট ব্যবহার করতে পারবেন না। সেই মতো খুলে দেওয়া হয় নেমপ্লেটগুলি। আগামী 19 জানুয়ারি কলকাতায় পুরো ভোট, 21 তারিখ ভোট গণনা, 1 জানুয়ারি 2022 পর্যন্ত পুরো এলাকায় আদর্শ আচরণবিধি লাগু থাকবে। কলকাতা পুরভোটের বাদ্যি বেজে গিয়েছে। শুক্রবার তৃণমূল প্রার্থীর তালিকা ঘোষণা করার পরই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা। শনিবার সকালে 73 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার সারলেন তৃণমূল প্রার্থী কাজরি বন্দ্যোপাধ্যায়। প্রচারের সঙ্গে ছিলেন স্বামী কার্তিক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ হিসেবে আলাদা কোনো চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন না কাজরি। শুক্রবার দুপুরে কলকাতা পুরসভার ভোটের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট। শনিবার প্রচার শুরু জোর কদমে। 111 নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী চয়ন ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপ দাস দুজনেই প্রচার করছেন মাটি কামড়ে। একদিকে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে বাম প্রার্থী চয়ন ভট্টাচার্য, অন্যদিকে বিশাল মিছিল বের করে জনসংযোগে সন্দীপ দাস। একদিকে দুবারের জেতা কাউন্সিলর অভিজ্ঞ চয়ন ভট্টাচার্য, অন্যদিকে জয় নিয়ে চরম আত্মবিশ্বাসী তরুণ সন্দীপ। লড়াইয়ের প্রস্তুতি হাড্ডাহাড্ডি। কলকাতা পুরসভার ভোট নিয়ে তৈরি তৃণমূল কংগ্রেস। বাম ও কংগ্রেসও প্রার্থী তালিকা প্রকাশ করেছে। শনিবার থেকেই মাঠে ময়দানে নেমে পড়েছেন এই দলগুলির প্রার্থীরা। এমন সময় ভোটের বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে গেল বিজেপি। হাওড়া পুরসভার ভোট আপাতত না করে কলকাতা পুরসভার ভোটকেই পাখির চোখ করেছিল রাজ্য সরকার। এ বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়েছিলেন বিজেপি নেতৃত্ব। অবশেষে তারা হাজির হল হাইকোর্টে। দীর্ঘদিন ধরে চলছে তাঁদের আন্দোলন। শনিবার ন্যায্য দাবির প্রতিবাদে এবার রাস্তায় নামলেন নার্সরা।
বেতন বৈষম্য ও বদলির প্রতিবাদে মিছিল করলেন এসএসকেএম সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালের নার্সরা। গত 14 দিন ধরে এসএসকেএম হাসপাতালে অনশন করছেন তারা। অনশন চলাকালীন একজন অসুস্থ হয়ে পড়েন। এর আগে একই ইস্যুতে হাসপাতালে ধর্নায় বসেছিলেন তারা। সমস্যার সমাধানে তাদের সঙ্গে মিটিং করেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। মৌখিক আশ্বাস পাওয়ার পর ধর্না তুলে নেন নার্সরা। কিন্তু সমস্যার সমাধান তো দূর, এরপর বেশ কয়েকজন নার্সকে ছাঁটাই করা হয়। এদিন ফের প্রতিবাদে উত্তাল হয় হাসপাতাল চত্বর। এদিন দুপুর 2:30 নাগাদ হাসপাতাল চত্বর থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় হাজরা মোড়ে। হাসপাতালের প্রায় শতাধিক নার্স এদিন বিক্ষোভ মিছিলে সামিল হন। ঘুরতে যাওয়ার প্ল্যানিং, রেলের টিকিট বুকিং থেকে রুটম্যাপ তৈরি, হাজার রকমের ঝক্কি। কোন ট্রেন কোথায় পৌঁছবে, পরের ডেস্টিনেশনই বা যাওয়া হবে কিভাবে, সেখান থেকে মূল স্পটে যাওয়ারই বা ব্যবস্থা কি। সময় মতো টিকিট বুকিংয়ের চিন্তা থেকে ম্যানেজমেন্ট, হাজারো চিন্তা। এবার সেসব চিন্তা দূর করতেই উদ্যোগ ভারতীয় রেলের। ট্যুর অপারেটরদের জন্য চালু হচ্ছে ভারত গৌরব ট্রেন। এবার আর স্টেশনে নেমে আলাদা গাড়ি করার ঝক্কি নেই। রেলই পৌঁছে যাবে মূল ট্যুরিস্ট স্পট সংলগ্ন স্টেশনে। শনিবার উদ্বোধন হলো হস্তশিল্প মেলার। রাজারহাট নিউ টাউনের মেলা প্রাঙ্গণে হচ্ছে এই মেলা। কি নেই সেখানে? আচার থেকে শুরু করে মাটির প্রদীপ, ঘর সাজানোর নানা সরঞ্জাম সবই পাওয়া যাবে এখানে। প্রতি বছরের মতো এবারেও আয়োজন হয়েছে মেলার। তবে কোভিড বিধি পালন করে মেলার মজায় সামিল হওয়ার বার্তা সরকারের। অবশেষে শহরে আসছে শীত। রাতের হালকা শীত পোশাক আর ভোরের কুয়াশা বলে দিচ্ছে শীতকাল তবে এসেই গেল সুপর্ণা। সকাল থেকে হালকা কুয়াশার চাদরে ঢেকেছে তিলোত্তমা। আগামী কয়েকদিন নিম্নমুখী হবে তাপমাত্রা, আর তারপরেই জাঁকিয়ে শীত উপভোগের দিন। কলকাতায় রাতের তাপমাত্রা নামল 19-এর নিচে। শুরু উত্তরে হাওয়া। সপ্তাহান্তে আরও কমবে তাপমাত্রা, জানালো হাওয়া অফিস। শুক্রবার রাতের তাপমাত্রা ছিল বেশ কম। শনিবার সকাল থেকে আকাশ পরিষ্কার। রাতে আরও নামবে তাপমাত্রার পারদ। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.2 ডিগ্রি। উত্তরেও কমবে উষ্ণতা। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে। সকালের দিকে থাকবে ঘন কুয়াশা। হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তবে রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও। আন্দামান সাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে ঢুকবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। আবহাওয়ার পরিবর্তনে বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলায়। অবশ্য কলকাতায় আর বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে চিরাচরিত হেমন্তের আমেজ। করোনার নয়া স্ট্রেন ওমিক্রনে থরহরিকম্প বিশ্ব। দক্ষিণ ভারতে ইতিমধ্যে এই রোগে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 90%। জরুরি অবস্থা জারি হয়েছে নিউ ইয়র্কে। বাইডেন প্রশাসন জানিয়েছে, প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় আমেরিকায় যেভাবে কোভিড বিধি জারি হয়েছিল সেই বিধি ফিরিয়ে আনা হয়েছে। গবেষকরা বলছেন, এই স্ট্রেনে বেশি আক্রান্ত হচ্ছেন কম বয়সী ও টিকা গ্রহীতারাই। তাই উদ্বেগ বাড়ছে। ওমিক্রন নিয়ে কপালে চিন্তার ভাঁজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। তারা জানিয়েছে, আগামী 2-1 সপ্তাহ নয়া স্ট্রেনের গতি প্রকৃতির ওপর নজর রাখার পর বিষয়টি নিয়ে বলা সম্ভব হবে। নিউ ইয়র্কের পাশাপাশি আমস্টারডামেও করোনার নয়া শ্রেণী আক্রান্তের খবর মেলায় জারি হয়েছে বিধিনিষেধ। দেশের 100% মানুষ করোনার প্রথম ডোজের টিকা নিয়েছেন, জানালো সংযুক্ত আরব আমিরশাহী। দেশের স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, সংযুক্ত আরব আমিরশাহীতে 2 কোটির ওপর মানুষ করোনার প্রথম ডোজ নিয়েছেন। তবে ওমিক্রনের বাড়বাড়ন্তে আগাম সচেতন হতে ইতিমধ্যেই দেশে বিদেশি পর্যটকদের জন্য জারি করা হয়েছে কড়া কোভিড বিধি। সংযুক্ত আরব আমিরশাহীতে আসতে গেলে থাকতে হবে 21 দিনের কোয়ারেন্টাইনে। ওমিক্রনে আক্রান্তদের মধ্যে করোনার মৃদু উপসর্গ প্রথম ধাপে লক্ষ্য করা যাবে, জানালেন দক্ষিণ আফ্রিকা স্বাস্থ্য কমিশনের প্রধান অ্যাঞ্জেলিক কোটচে। তিনি বলেন, ওমিক্রনে আক্রান্তরা স্বাদ গন্ধ কিছুই হারাবেন না। হালকা জ্বর হতে পারে তাদের, এছাড়া কোনো উপসর্গ দেখা যাবে না। তবে 40 ঊর্ধ্বরাই ওমিক্রনের টার্গেট হবেন বলে আশঙ্কার কথা শুনিয়েছেন কোটচে। তাই মৃদু উপসর্গ দেখা দিলে তাকে অবহেলা না করে চটজলদি চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন তিনি। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 15টি খবরে।
গোয়াতে 40টি আসনে প্রার্থী দিতে চলেছে তৃণমূল। সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে আরব সাগর পাড়ের এই রাজ্যে। সেখানে নিজেদের জায়গা শক্ত করতে আগেই ভোট যুদ্ধে ময়দানে নেমে পড়েছে জোড়া ফুল শিবির। ইতিমধ্যেই গোয়ায় বেশ কয়েকজন হেভিওয়েট নেতা সহ জনপ্রিয় ব্যক্তিরা যোগ দিয়েছেন তৃণমূলে। গোয়া বিধানসভায় মোট আসন সংখ্যা 40টি। সেই সবকটি আসনেই প্রার্থী দিতে প্রস্তুত তৃণমূল। সেখানকার শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে 40টি আসনেই প্রার্থী দিতে চলেছে জোড়া ফুল শিবির। সোমবারের সংসদ অভিযান স্থগিত রাখলেন কৃষকরা। শনিবার এই ঘোষণা করলেন তারা। কৃষকদের ঘোষণা, 29 তারিখ সংসদ অভিযান বাতিল। এমএসপির দাবিতে অনড় কৃষকরা। এখনো প্রধানমন্ত্রীকে লেখা চিঠির উত্তরের অপেক্ষায় রয়েছেন কৃষকরা। কৃষকদের পরবর্তী বৈঠক আগামী 4 ডিসেম্বর। সেদিনই আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। যোগী রাজ্যেও বিরোধী অস্ত্র মমতার খেলা হবে স্লোগান। চলতি বছরে সম্পন্ন হওয়া বঙ্গ নির্বাচনে জাদুর ছড়ির মতো কাজ করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে স্লোগান। খেলা হবে, খেলা শেষ কোথায়? খেলা হবে, দেখা হবে, জেতা হবে, ঠিক আছে? খেলেঙ্গে, লড়েঙ্গে, জিতেঙ্গে। পৌঁছে গিয়েছিল বাংলার ঘরে ঘরে, মানুষের মুখে মুখে। ভাইরা, খেলা হবে, খেলা হবে। বিজেপির শত চেষ্টা, শত মিটিং মিছিল প্রচারককে মাত দিয়েছিল এই স্লোগান। এবারে উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটে সেই স্লোগানে ভর করেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চ্যালেঞ্জ সমাজবাদী পার্টির। মহামারীর শুরুর দিকে তুলনামূলক দুর্বল আলফা বিটা গামার প্রভাবে তৈরি হয়েছিল আশঙ্কাজনক পরিস্থিতি। তবে ডেল্টার দাপটে করোনার ভয়াবহ রূপ দেখেছে গোটা বিশ্ব। এখনো পর্যন্ত ইউরোপের একাধিক দেশে ডেল্টার প্রভাবে চলছে করোনার চতুর্থ ঢেউ। এই পরিস্থিতিতে বিশ্বের কাছে নয়া উদ্বেগের নাম ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নয়া স্ট্রেনের নামকরণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখনো পর্যন্ত খোঁজ মেলা করোনার ভ্যারিয়েন্টগুলির মধ্যে এটিকে উদ্বেগজনক বলেও ঘোষণা করেছে হু। প্রাথমিকভাবে এই ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয়েছিল B1.1529। শুক্রবার এক বিবৃতিতে হু জানিয়েছে, ওমিক্রনের প্রভাবে ফের একবার করোনা সংক্রমণের হার বাড়তে পারে বিশ্বে। পাশাপাশি নতুন ভ্যারিয়েন্টটিকে বুঝতে কয়েক সপ্তাহ পরীক্ষা নিরীক্ষাও চালানো হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বতসোয়ানা, দক্ষিণ আফ্রিকা, হংকংয়ের পাশাপাশি ইসরায়েল ও বেলজিয়ামেও ওমিক্রনের উপস্থিতির খবর মিলেছে। এখনও কাটেনি করোনা সংক্রমণ সংকট। বর্তমানে দেশে দৈনিক সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী হলেও দুশ্চিন্তা বাড়াচ্ছে মৃত্যুহার। তার উপর আরও উদ্বেগ বাড়িয়েছে নয়া স্ট্রেন ওমিক্রন। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাতেও সেই উদ্বেগ ধরা পড়েছে। শনিবার দেশের কোভিড ও টিকাকরণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের সচিব, নীতি আয়োগের সদস্য, ক্যাবিনেট সচিব সহ অন্যদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেই ওমিক্রন নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন আধিকারিকেরা। করোনার নয়া স্ট্রেনকে ঠেকাতে বেশ কিছু নির্দেশ দিয়েছেন তিনি। 5 লক্ষেরও বেশি মানুষ গৃহহারা আফগানিস্তানে, বলছে রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিক রিপোর্ট। 2020 সাল থেকে বেড়েছে এবছরের সংখ্যা। তালিবান ক্ষমতায় আসার পর ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। দুয়ারে কড়া নাড়ছে শীত। খোলা আকাশের তলায় দিন কাটবে কি করে আফগান গৃহহারাদের? তা নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। বিশ্বের কাছে ত্রাণ পাঠানোর আর্জি জানিয়েছেন তারা। মধ্য মেক্সিকোয় ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ গেল 19 জনের, ঘটনায় আহত আরও 20। পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে মেক্সিকোর হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে চলা একটি যাত্রীবাহী বাস হুড়মুড়িয়ে ঢুকে পড়ে একটি বাড়িতে। ঘটনাস্থলে প্রাণ হারান 10 জন, বাকি 9 জনের মৃত্যু হয় পরে হাসপাতালে। দ্রুত গতির জেরেই এই বিপত্তি বলে জানিয়েছে পুলিশ। জ্বলছে সালোমান। শনিবার সকালে রাজধানী হানিয়ারায় নতুন করে 3টি দগ্ধ দেহ উদ্ধার হওয়ার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, ওই 3 ব্যক্তি চীনা নাগরিক। অস্ট্রেলিয়ায় শান্তি ফেরাতে পুলিশ পাঠালেও তাতে অশান্তি না কমে বরং বেড়েছে। রাজধানীর অধিকাংশ দোকানপাট বন্ধ, চলছে লুটতরাজ। আতঙ্কে ঘরছাড়া বহু। নতুন করে আর যাতে অশান্তি না ছড়িয়ে পড়ে তার জন্য মোতায়েন করা হয়েছে আরও সেনা।
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড লন্ডন, গাছ চাপা পড়ে মৃত্যু দুজনের। ঘূর্ণিঝড় আরওয়েনের তাণ্ডবে বিদ্যুৎবিহীন বিস্তীর্ণ এলাকা, ক্ষতিগ্রস্ত 1 লক্ষ মানুষ, ভেঙেছে বাড়ি গাছ। শীতের শুরুতে অ্যান্ট্রিম কাম্ব্রিয়ার বিস্তীর্ণ এলাকায় ঝড়ের সঙ্গে হয়েছে তুষারপাতও, বিপর্যস্ত জনজীবন। আরওয়েনের দাপটে উল্টে গিয়েছে 120টি লরিও। বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কাজে নেমেছেন, খোলা হয়েছে আশ্রয় শিবির। দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বরিশ প্রশাসন। 5 থেকে 11 বছর বয়সীদের ফাইজারে টিকা দেওয়া যাবে বলে জানালো ইউরোপীয় ইউনিয়ন। তারা জানিয়েছে, বুস্টার নয়, ফাইজারের 2টি টিকার ডোজ নিলেই দেহে করোনার প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এতদিন শিশুদের এই টিকা দেওয়া নিয়ে ছাড়পত্র দেয়নি ফাইজার। তাদের দাবি ছিল পরীক্ষামূলকভাবে গবেষণার কাজ চলছে। অবশেষে ফাইজারকে ছাড়পত্র দিল ইউরোপীয় ইউনিয়ন। দ্বিতীয় দিনে একটাও উইকেট তুলতে পারেননি তারা। তৃতীয় দিনেও প্রথম সেশনে ছিল কিউই ওপেনিং জুটিরই দাপট। মধ্যাহ্নভোজনের আগে 2 উইকেট কোনো রকমে তুলতে পেরেছিলেন ভারতীয় বোলাররা। নিউজিল্যান্ডের দাপট এদিন ছিল এটুকুই। এরপর থেকেই কানপুরে শুরু ভারতীয় স্পিনারদের দাপট। অক্ষর প্যাটেলের ভয়ঙ্কর বোলিংয়ে বেসামাল নিউজিল্যান্ড। 296 রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে নেমে তৃতীয় দিনের শেষে ভারতের লিড 63 রানের। প্রথম দুদিন ভারতীয় দলের নায়ক ছিলেন শ্রেয়াস আয়ার। ব্যাট হাতে অভিষেকেই সেঞ্চুরি করে নজির গড়েছিলেন তিনি। দ্বিতীয় দিন পারেননি ঠিকই, কিন্তু তৃতীয় দিন নিউজিল্যান্ডের সামনে একাই ত্রাস হয়ে উঠেছিলেন অক্ষর প্যাটেল। একই সঙ্গে 5 উইকেট নিয়ে কানপুরেই গড়ে ফেললেন নতুন রেকর্ড, তাও আবার 128 বছর পর। তৃতীয় দিন মধ্যাহ্নভোজনের পর থেকেই কানপুরের 22 গজে ছিল ভারতীয় স্পিনারদের দাপট। বলা ভালো, অক্ষর প্যাটেলের একারই দাপট ছিল এদিন দেখার মতো। লাথম, রস টেলরদের মতো তারকাদের সাজঘরে ফেরার রাস্তা দেখিয়ে দেন তিনি। বিশ্বের 3 নম্বর ক্রিকেটার হিসেবে প্রথম 4 টেস্টেই 5 উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন অক্ষর প্যাটেল। 1887 সালে চার্লি টার্নার প্রথম এই রেকর্ড করেছিলেন। এরপর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একাই নজির গড়েছিলেন টম রিচার্ডসন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের 2 সন্তান সহ 5 জনকে খুন করলেন এক ব্যক্তি। শুক্রবার রাতে ত্রিপুরার খোয়াই জেলার ওই ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন এক পুলিশ আধিকারিকও। ঘটনায় গুরুতর আহত হয়েছেন 2 জন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, উত্তর রামচন্দ্রঘাট এলাকার শেওড়াতুলির বাসিন্দা, পেশায় রাজমিস্ত্রি প্রদীপ দেবরায় ডিপ্রেশনে ভুগছেন। মানসিক সমস্যার কারণেই এমনই ঘটনা ঘটিয়েছেন তিনি। বাড়িতে নিজের 2 কিশোরী কন্যা, স্ত্রী ও ভাইয়ের উপর হঠাৎই চড়াও হন প্রদীপ। স্ত্রী কোনো রকমে পালাতে পারলেও বাকি 3 জনের মৃত্যু হয়। এরপর প্রদীপ রাস্তায় বেরিয়ে এক অটোচালককে খুন করেন। অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন অটোচালকের ছেলে। ঘটনার খবর পেয়ে খোয়াই থানার সাব ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক কয়েকজন পুলিশ কর্মীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। প্রদীপকে নিরস্ত করতে গেলে হঠাৎই সত্যজিৎকে আক্রমণ করেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 5টি খবরে। নতুন ছবি যোদ্ধার শুটিং শুরু করলেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। কিছুদিন আগেই জানা গিয়েছে, করণ জোহরের ধর্মা প্রোডাকশনসের ব্যানারে এই ছবিতে মুখ্য ভূমিকায় কাজ করতে চলেছেন সিদ্ধার্থ। যোদ্ধার পরিচালনায় দায়িত্বে রয়েছেন সাগর আমরে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির মোশন পোস্টার এবং ফার্স্ট লুক। আগামী বছর 11 নভেম্বর মুক্তি পাবে ছবি, তাই শুটিংয়ে আর দেরি করতে চান না টিম যোদ্ধা। শনিবার থেকেই পুরো দমে শুরু হয়ে গেল ছবির শুটিং। ছবিতে একজন কমান্ডারের ভূমিকায় নজর কাড়বেন সিদ্ধার্থ। সময়টা ভালোই যাচ্ছে শাহিদ কাপুরের। সদ্যই সাড়া ফেলেছে তার আপকামিং রিলিজ জার্সি ট্রেলার। শোনা যাচ্ছে দ্য ফ্যামিলি ম্যান খ্যাত ডিরেক্টর ডুও রাজ ও ডিকের নতুন ওয়েব সিরিজের শুটিংও শেষ করে ফেলেছেন কবির সিং অভিনেতা। কিছুদিন আগেই জানা গিয়েছিল টাইগার জিন্দা হ্যায় ছবির পরিচালক আলী আব্বাস জাফরের নতুন থ্রিলার ফিল্মের শুটিংও শুরু করে দিয়েছেন শাহিদ। শোনা যাচ্ছে একটি ফরাসি ছবির অনুপ্রেরণায় এই থ্রিলার ছবির কাহিনী চিত্রনাট্য তৈরি করেছেন আলী আব্বাস। বড় পর্দা নয়, ওটিটির জন্য এই ছবি বানাচ্ছেন পরিচালক। এই খবর প্রকাশ্যে এলেও এতদিন জানা যায়নি কি হতে চলেছে শাহিদের এই নতুন ছবির নাম। বলিপাড়া সূত্রে খবর, পরিচালক আলী আব্বাস নাকি তার নতুন থ্রিলার ফিল্মের নামকরণ করেছেন ব্লাডি ড্যাডি। ছবিতে নিজের সন্তানকে মাফিয়াদের হাত থেকে বাঁচাবেন ড্যাডি শাহিদ। সূত্রের খবর, ছবির সিংহভাগ শুটিং নাকি ইতিমধ্যেই হয়ে গিয়েছে।
তবে এখনই আলী আব্বাস জাফরের নতুন ছবি নিয়ে বিশেষ ভাবছেন না শাহিদ কাপুর। আপাতত তার ধ্যান জ্ঞান জুড়ে রয়েছে জার্সি। সোশ্যাল সাইটে জোর কদমে ছবির প্রচার শুরু করে দিয়েছেন জার্সির অর্জুন, কারণ 31শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবি। সঞ্জয় লীলা বনসালির बैजू বাবরার কাস্টিং নিয়ে গন্ডগোল যেন আর মেটার নয়। ইতিমধ্যেই ছবির প্রধান চরিত্রে রণবীর সিংকে বেছে নিয়েছেন সঞ্জয়। তবে সঞ্জয়ের অন্যান্য ছবির মতো এই ছবিতে রণবীরের বিপরীতে দীপিকা পাডুকোন নেই। রণবীরের সমান পারিশ্রমিকের দাবি না মেটায় প্রজেক্ট থেকে সরে গেছেন দীপ। बैजू বাবরা ছাড়তে হয় সঞ্জয় লীলার উপর নাকি খানিক গোসাও হয়েছে দীপের। बैजू ছাড়াও ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র তানসেন। সেই চরিত্রে অজয় দেবগনকে নিতে মরিয়া সঞ্জয়। যদিও তানসেনের চরিত্রে অভিনয় করতে এখনো রাজি হননি অজয় দেবগন। অজয় আসলে बैजू চরিত্রটিতে অভিনয় করতে চেয়েছিলেন, তবে চরিত্রটি আগে থেকেই রণবীরের জন্য তুলে রেখেছিলেন সঞ্জয়। কাজেই সেখানে অজয়ের এন্ট্রির সম্ভাবনা খারিজ হয়ে গেছে অনেক আগেই। তানসেন চরিত্রটি সম্পর্কে সঞ্জয় লীলার দাবি, চরিত্রটি बैजू বাবরা থেকে কিছু কম গুরুত্বপূর্ণ নয়। যদিও অজয় মনে করছেন बैजू চরিত্রের গুরুত্ব তানসেনের থেকে অনেকটাই বেশি। কাজেই बैजू বাবরা তানসেনকে নিয়ে সঞ্জয় অজয় দড়ি টানাটানি চলছে। সঞ্জয়ের बैजू বাবরায় নাকি বিনা পারিশ্রমিকে কাজ করতে রাজি হয়েছেন আলিয়া ভাট। গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির পর সঞ্জয়ের সঙ্গে কাজ করে আলিয়া এতটাই আপ্লুত যে बैजू বাবরায় কোনো পারিশ্রমিক না নিয়ে কাজের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছবির চিত্রনাট্য পড়াও শেষ করে ফেলেছেন আলিয়া। ওয়াকিবহাল মহল মনে করছে রণবীর দীপিকা মিয়া বিবি জুটি সঞ্জয়ের উপর যতই গোসা করুন না কেন, আলিয়া রণবীরকে बैजू বাবরার জন্য ফাইনাল করেই ফেলেছেন সঞ্জয় লীলা। এবার খোঁজ তানসেনের। অজয় রাজি হলেই बैजू বাবরার 16 কলা পূর্ণ হবে। পরিচালক অনিশ বাজমির নো এন্ট্রি ছবিতে সলমান খান, অনিল কাপুর এবং ফারদিন খানের সেই জমজমাট কমেডি ভুলে গেছেন এমন সিনেপ্রেমী বোধহয় আজও বিরল। 2005 সালে সেই দুর্দান্ত কমেডি ফিল্মের সিকুয়েল নিয়ে বারবার জল্পনা শোনা গেলেও পাকাপাকি খবর মেলেনি আজও। নো এন্ট্রির সিকুয়েল নিয়ে ফের মিলল নতুন আপডেট। শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করে ফেলেছেন পরিচালক অনিশ বাজমি। আর ছবির কাহিনী চিত্রনাট্যেই নাকি রয়েছে ট্রিপল টুইস্ট। নো এন্ট্রি 2-তে ডাবল রোলে নয়, ট্রিপল রোলে দেখা যাবে সলমান, অনিল এবং ফারদিনকে, এবং তাঁদের বিপরীতে নাকি ছবিতে থাকবেন 9 জন নায়িকা। তবে নো এন্ট্রির সিকুয়েলের প্রযোজনার দায়িত্বে নাকি থাকছেন না বনি কাপুর। তার বদলে ছবির প্রযোজনা করতে পারেন ভূষণ কুমার। তবে যেহেতু বনি কাপুর প্রথম ছবিটির প্রযোজক ছিলেন, তাই নো এন্ট্রি 2 এর লভ্যাংশের বেশ খানিকটা টাকা নেবেন তিনি। 15-15-5 এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।